শর্ত সাপেক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে যোগাযোগের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি বড় সিদ্ধান্ত, বেশ বড়। আর এটি নিয়ে রাজনৈতিক মহল থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মাঝে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ এর সাথে জড়িত রয়েছে রাজনৈতিক, ভূ রাজনৈতিক, সামরিক, আর্থিক এবং মানবিক বিষয়গুলো। গত বছরের অক্টোবরে ইউএনডিপি রাখাইন পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে বলেছিল, মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। জাতিসংঘের মতে এই দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাই সেখানকার দুর্ভিক্ষ মোকাবেলায় করিডোর করতে বাংলাদেশের মানবিক সহযোগিতা প্রয়োজন। চলতি বছরের শুরুতে জাতিসংঘ বাংলাদেশকে এই কথাটি জানায়। আমরা জানি, গত রোজায় জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করতে আসলেন, তখনই এই করিডোর দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এর মধ্যে কিছু বিষয় অত্যন্ত লক্ষণীয়। বিবিসি সহ বিভিন্ন দেশীয় গণমাধ্যমের তথ্য বলছে, মিয়ানমার আরাকান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার পর গত বছর 14 ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় রোহিঙ্গা সংকট নিয়ে একটি আলোচনা সভায় ভার্চুয়ালি দেয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান আরাকান আর্মির সাথে যোগাযোগের একটি ধারণা দিয়েছিলেন। সেখানেই, অর্থাৎ সেই অনুষ্ঠানেই সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ব্যবসা বাণিজ্য করা ও মানবিক করিডোর খোলার প্রস্তাব দিয়েছিলেন। এরপর মার্চের শুরুতে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাখাইনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য বাংলাদেশ ও আরাকান আর্মির মানবিক করিডোর প্রতিষ্ঠা করা উচিত বলে মন্তব্য করেন। এর ঠিক কয়েকদিন পরই আমরা দেখলাম জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ঢাকায় আসেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তখন রাখাইনে মানবিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি করিডোর চালু করতে বাংলাদেশের কাছে প্রস্তাব দেয় জাতিসংঘ। এর ঠিক কদিন পর, অর্থাৎ 8ই এপ্রিল, এক সংবাদ সম্মেলনে খলিলুর রহমান মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিকল্প না থাকার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, মানবিক চ্যানেল তৈরির ক্ষেত্রে বাংলাদেশ ও আরাকান আর্মিকে জাতিসংঘই আলোচনায় বসাচ্ছে, আর আরাকান আর্মি এবং জাতিসংঘকে মাঝামাঝি রেখে মিয়ানমার সরকারের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে বাংলাদেশ। ঠিক তার পরদিনই, অর্থাৎ 9ই এপ্রিল, খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দিয়ে সরকার জানায়, এখন থেকে তার পদবি হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এরপর গত 27 এপ্রিল করিডোর দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হওয়ার ক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানের শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত হওয়ার কথা বললেন। কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে, শর্ত হিসেবে বাংলাদেশ কি চেয়েছে, কিংবা সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা, এসব প্রশ্নের জবাবে জনাব তৌহিদ সাংবাদিকদের বলেন, শর্তাবলীর বিষয়ে এখনই কিছু পরিষ্কার বলা যাচ্ছে না। এই প্রশ্নগুলোর উত্তর প্রকাশ্যে আসেনি বলেই নিরাপত্তা বিশ্লেষকরা রাখাইনের জন্য করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে, এই ধরনের স্পর্শকাতর বিষয়ে একটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা। যেমন বিএনপি মহাসচিব বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে যোগাযোগের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথা বলে নেওয়া উচিত ছিল। তিনি বলছেন, মানবিক করিডোরের বিষয়টি মানবিক কারণে দরকার আছে, তবে বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হওয়ার মতো বিষয়টি অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা জড়িত। এর ফাঁকে আরেকটি তথ্য দিয়ে রাখি, জনাব ফখরুলের এই বক্তব্য গণমাধ্যমে আসার আগে গণমাধ্যমে আরেকটি খবর এসছে যে 27 এপ্রিল চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আরাকান কেন্দ্রিক রোহিঙ্গাদের যে মেজরিটি আছে সেই এরিয়াতে একটি ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছে। যদিও আমরা দেখেছি দুদিনের মধ্যেই বিভিন্ন সমালোচনার মুখে তারা তা বদলে ফেলেছে। এদিকে বিশ্লেষকরা অবশ্য বলছেন, প্রভাবশালী পশ্চিমা কয়েকটি দেশ দীর্ঘকাল ধরেই বাংলাদেশের কাছে এমন একটি করিডোরের পরামর্শ বা প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু রাজনৈতিক সরকারগুলো ভূ রাজনৈতিক দিক বিবেচনায় তাতে কখনো সায় দেয়নি। আমরা যেমনটা দেখছি যে নিরাপত্তা বিশ্লেষক এবং গবেষকদের কেউ কেউ বলছেন, বিশ্বের যুদ্ধ চলমান যেসব জায়গায় মানবিক করিডোর দেয়া হয়েছে
সেগুলোকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি, বরং এর সঙ্গে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে। যেমনটা মিয়ানমার বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছেন, এসব সিদ্ধান্ত কোথায় হচ্ছে, শর্ত কি হবে কেউ জানে না। সবাইকে অন্ধকারে রেখে এত বড় সিদ্ধান্তে ঝুঁকি থেকেই যাবে, কারণ এটি জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। মিয়ানমার, বাংলাদেশ ও আঞ্চলিক সব পক্ষ একমত হলেও এই করিডোর বাংলাদেশের স্বার্থ কোথায় সেটা পরিষ্কার করতে হবে। মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, মিয়ানমার ও বাংলাদেশ সংলগ্ন ওই এলাকায় ভারত ও চীন সহ অনেকগুলো শক্তি সক্রিয়। অন্যদিকে আমেরিকা দীর্ঘকাল ধরে চীনের প্রভাব বলয়ে ঢুকতে চাইছে। এমন বাস্তবতায় বাংলাদেশে মানবিক করিডোর হলে এবং সেখানে কোনো পক্ষ থেকে আঘাত এলে সামরিক ঝুঁকি তৈরি হবে। আবার কারো কারো মধ্যে এমন উদ্বেগও আছে যে জাতিসংঘ বা পশ্চিমাদের চাপের কারণে কোনো করিডোর বাংলাদেশ চালু করলে শেষ পর্যন্ত সেটি অস্ত্র ও মাদক পাচারের রুট হয়ে দাঁড়ায় কিনা। আলোচনা যেমন চলছে, সমালোচনাও হচ্ছে। নেতিবাচক মন্তব্য যেমন আছে, তেমন ইতিবাচক দিকও দেখছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বায়েজিদ সারওয়ার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, করিডোরের প্রস্তাব বাংলাদেশ রাজি হলে আপাতত রোহিঙ্গা অনুপ্রবেশ কমতে পারে। একই সাথে পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং রোহিঙ্গা সহায়তা বৃদ্ধি পাবে। বাংলাদেশের বিষয়টি আরাকান আর্মিও ইতিবাচকভাবে দেখবে। যদিও বিশ্লেষকরা বেশ কয়েকটি দেশের উদাহরণ সামনে টেনে বলছেন, মানবিক করিডোর বা সহায়তা খুবই স্পর্শকাতর, কারণ এর সাথে সামরিক বিষয়ে চলে আসে। কুর্দিস্তানে, বসনিয়াতে ও ইউক্রেনে মানবিক করিডোর নিরাপত্তা সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞরা যখন এই কথাটি বলছেন, আমরা দেখছি গত 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, মিয়ানমারের আরাকান আর্মির মতো একটি নন স্টেট অ্যাক্টরের সঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিক যোগাযোগ রাখতে পারে না, কিন্তু দেশের স্বার্থেই গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে না। প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি কি আমাদের ঝুঁকি কমাবে নাকি বাড়াবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।